নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। এক গাছে তিনটে এত সুন্দর ফুল, আর কি চাই। তবে আমার আর দুটো যে জবা গাছ, এটাতে কিন্তু আর কোনো কুঁড়ি দেখতে পাচ্ছি না। তবে এটাতে দ্রুত হয় সব কিছুই, কিন্তু এটা যে দুটো ফুল ফুটিয়ে দিয়ে এবার একটু থেমে গেল। দেখা যাক কবে আবার তিনি আবার একটা কিছু ফোটান। তবে এখন কিন্তু কোনো কুঁড়ির সম্ভাবনা নেই। খুব সে বলেছিলাম আমার ভুল হয়ে গেছে, তুমি ফুল দাও। সে দয়া করে আমাকে দুটি ফুল দিয়ে আপাতত সে একটু চুপ আছে। কিন্তু আমার এই গাছটায় প্রচুর কুঁড়ি। সে মানে প্রতিটা ডালে ডালে দুটো তিনটে করে কুঁড়ি। তারপরে এটা ফুটবে বেশ কিছুদিন আমার বারান্দা বাগানে আলো করে। কিন্তু এই গোলাপি জবা খুব শিগগিরই আর কিন্তু ফুল দেখা যাবে না। নিচেরটাতেও ফুল হচ্ছে আজকাল, কিন্তু তাতে কি আজকে ফুল আছে দেখি। না, ফুল নেই। আর যে ঝুমকো জবা বলে যেটা দিয়েছে, ওটা আদৌ কি জবা কে জানে। কবে ওটা ফুল হবে সেটা বুঝতেও পারছি না। দেখা যাক কবে কি হয়। তো চলুন, আপাতত দিন তো শুরু হলো। এখন কোন দিকে যে দিন যাবে, আজকে এই কর্নার একটাকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে জায়গাটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন সবই করে দিতে হবে। সকালবেলা উঠে গাছে জল দেওয়া হয়ে গেছে, কারণ ওই জায়গাটাতে দাঁড়িয়ে কালকে একটু সিসিটিভি ক্যামেরার কাজ আছে। কালকে ওরা অনেক সকালে চলে আসবে যতদূর শুনলাম। তো সকালবেলা ধরফর করে না কালকে ওরা দু জায়গায় কাজ করবে। সুতরাং ফার্স্ট হাফে নাকি আমাদেরটা করে দিয়ে বেরিয়ে যাবে। তো যাতে ওদের কাজে কোনো অসুবিধা না হয়, একবার এসে ধার কাজ করতে শুরু করে দিতে পারে, সেজন্য আজকে একটু ব্যবস্থা করে রাখতে হবে। কালকে আসলে পদ্ম আনতে গেছিলাম, তাই জন্য তোমার সাথে দেখা হয়নি। তাই তুমি বলোনি নাকি? আজকে আসার সাথে সাথে মিনামাসি বলছে এই টুল ভেঙে মিনামাসি পড়ে গেছে। মাঝখানটা একটু ফাটা আছে, এটা আমি জানি। কালকে পায়ে একটা মানে এটা ভেঙে গেছে, তো সেটা সরিয়ে রাখো। ভাঙা জিনিসে, হ্যাঁ, তো ভাঙা জিনিসে এটা আসলে ফ্ল্যাটে ছিল এই জিনিসটা। তো যেদিনকে কেনা হয়েছে তার পরপরই এটার মাঝখানটা ভেঙে গেছে। এটার উপরে একটা আসন পেতে বসা যেত, পায়াটা সব ঠিক ছিল। তো মিনামাসি তো শাড়ি সায়া ব্লাউজ সব থাকে, কাজে মিনামাসি বসে উঠতে কোনো অসুবিধা হয় না। তো এটা আজকে যখন ফেটে গেছে তখন আর একটা আছে, এই যে সেটাকে এখানে আমি, হ্যাঁ এই বয়সে পড়লে কি হতো বলো তো। আর এই যে এটা এখনই ধুয়ে রেখে দিলাম। এটা আবার কিন্তু এটা ফাটানি, ওইটা তো ফাটানি, কিন্তু না ওই যেটা নতুন যেটা সেটাতে ফাটানি, ওটা ধুয়ে রেখে দিয়েছি। ওটা নিয়ে নিও ওটা। হ্যাঁ, তোমার ভরসা করা যাবে না, এটা আমি রেখে না এটা ফেলে দিই না। কোরবান আনে তো কালকে ফেলোনি কেন? ও এটা তো ফাটা। ও তার মানে জিনিসগুলো প্রথম থেকেই ওই মাঝখানটাই শুধু ফাটা ছিল, বুঝলে তো? আচ্ছা ঠিক আছে। তো এতগুলো তরকারি কি আমার 4 জন্মের তরকারি? এতগুলো তরকারি রুটি খাই নেবো। তুমি তোমার জন্য রাখো, একটা রাখো মাসে তোমার জন্য। এত তরকারি আমি একা খেতে পারবো না। একটু বেশি ভিজিয়ে নিলে সবুজ চাটা না দেখতে একদম লালচার মতো হয়ে যায়, আর খেতেও আরো বেশি তেতো লাগে। এটিকে খেয়ে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে একেবারে ওষুধের মতো ঢক করে খেয়ে ফেলা। সেজন্য একটু ঠান্ডা করতে হবে। তো ওটা নিয়ে তারপর ছাদে একটু পায়চারি করতে এলাম, দেখতে এলাম আমার জল বাগানের অবস্থা। মা বলছেন আমার নাকি লাগানোর পদ্ধতিতে একটু ভুল হয়েছে। বাবাকে মা যেভাবে দেখতেন সেটা হচ্ছে বাবার সামনের যে পুকুরটা ছিল সেখান থেকে নাকি পাঁখ নিয়ে আসতেন, তারপর তার মধ্যে মিশিয়ে দিতেন একটু পুরনো গোবর সার দিয়ে, সেই যে পাঁকটা সেটাকে অন্তত 4 থেকে 5 ঘন্টা রেস্টে রাখতেন, এবং প্রথমেই তাতে মিশিয়ে দিতেন অনেকটা বরফ, একদম সাদা বরফ যেটা আমাদের ডিপ ফ্রিজে থাকে। তারপর সেটা বরফ তো সাধারণত পাকের সাথে মিশে যেত। তারপরে 4-5 ঘন্টা পর তাতে নাকি প্রতিস্থাপন করতেন, এবং প্রত্যেক সিজনে আমি দেখেছি আমাদের চারিতে কমের পক্ষে একটা গাছে কিন্তু 10টা করে ফুল হতো। জানি না, আমার মা বলছেন তুই বড্ড হুড়োহুড়ি করেছিস, পাঁক তৈরি না করে তুই সরাসরি একবারে মাটিতে পুঁতে দিয়েছিস, তারপর জল দিয়েছিস, তোর কিন্তু রেজাল্ট ততটা ভালো আসবে না। কিন্তু জানি না আমার কেন মন বলছে আমারও ভালোই আসবে মা, দেখো। তবে হ্যাঁ, এর পরের থেকে মায়ের বলা পদ্ধতিটি মনে রাখবো। মা মনে না করিয়ে দিলেও আমি নিজের দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার পদ্ধতিগুলো দেখতাম, কিন্তু সেই মুহূর্তে এত তাড়াহুড়োতে বিস্মৃত হয়েছিলাম। সেটা অবশ্যই আমার ভুল। বাবা বালতি বালতি করে পিয়ার মেশোর পুকুর থেকে পাঁক নিয়ে আসছেন, ডিপ ফ্রিজের সমস্ত বরফ খালি হয়ে যাচ্ছে, সেগুলো তো সব আমরাই নাস্তে নাস্তে করে দিতাম। কেন জানি না ভুলে গেছিলাম। যাই হোক,
পরের বার নিশ্চয়ই মনে রাখবো। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, সন্ধে হয়ে গেছে কিন্তু মন এতটাই উচাটন এবং খারাপ হয়ে রয়েছে যে আমার আজকে ব্লগ করতে ভালো লাগছে না। মিনিটে মিনিটে আপডেট দেখছি আর মনে হচ্ছে কত দেরি হবে। আজকে সূর্যটাও ডুবে গেল, তাও আজকে জাস্টিস হলো না। আর কতদিন অপেক্ষা করতে হবে বন্ধুরা জানি না। আজকে ভাদ্রের 1 তারিখ, তার মানে ব্যাপারটা যেটা হচ্ছে যে আজকে কিন্তু গাছটা লাগানো যেত, আর আমি সমানেই বসে ভেবে যাচ্ছি যে আজকে শেষ দিন। দেখুন দেখি, তারপর হঠাৎ করে আমার মনে পড়লো এখানে তো একটা ক্যালেন্ডার রয়েছে, সে ক্যালেন্ডারে তো দেখা যেতেই পারে। তারপর দেখছি এই যে শ্রাবণ 32 দিন 17 তারিখ, আজকে 18 তারিখ, ভাদ্রের 1। গাছ না শ্রাবণেতে কিছুই না, এতদিন তো মানেনি কি হয়েছে ঘন্টা, কিন্তু মাথায় একটা ঢুকে গেছে যে শ্রাবণে নাকি গাছ লাগাতে নেই। হ্যাঁ, তো ঠিক আছে, আর ওই জন্য শমী গাছ ওরম পড়ে আছে না। কালকে এত কিছু জগঝম্প চলবে বাড়িতে, একই সাথে গেট লাগানো, একই সাথে সিসিটিভি ক্যামেরা লাগানো, সেগুলো সব কখন মিটবে কি বৃত্তান্ত কিছুই বুঝতে পারছি না। আজকে লাগিয়ে দিলেই হতো, এখন আর লাগানো যাবে না, উচিত নয় এই সময়টা লাগানো। তাহলে আবার লাগানো যায়, ও কি অসুবিধা। আসলে স্নান করে ফেলেছি মাটি গাঁটতে, দেখা যাক কি করি। এখনো লাগানো যায়, থাক পশু লাগাবো, কাল না লাগে পশুই লাগাবো। একটু মায়ের ইচ্ছা কালী মন্দিরে যেতে হবে আজকে, মা বলে দিয়েছে। আর একটু রাখির জন্য কেনাকাটা, দেখি একটু 2-5 মিনিট একটুখানি গড়িয়ে নিয়ে তারপর বেরোবো। সিদ্ধান্ত বদল করলাম বন্ধুরা, বিছানাতে মাথা দিলাম, মোবাইলটা নিলাম, আপডেট শুনলাম এবং তারপর মনে মনেই মাকে বললাম, মা আমি জানি তুমি আজ আমায় টেনেছিলে, কিন্তু আমি সম্পূর্ণ সজ্ঞানে তোমার টানের দড়ি কাঁচি দিয়ে কেটে দিলাম। আমি আজকে আর তোমার কাছে যাব না। এরপর তুমি সিদ্ধান্ত নাও আমাকে কবে টানবে। সিদ্ধান্ত বদল করলাম, যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমার দোষীরা সাজা পাবে, এখনো পর্যন্ত তো তদন্ত 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 তদন্তই চলে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত তারা সাজা পাবে, আমি মায়ের ইচ্ছা কালী মন্দির কেন কোনো দেবালয়ে যাব না, আমার বাড়ির ঠাকুরকেই পুজো করব, কিন্তু মন্দিরে আমি যাব না। আমি জানি না এটা করে আমি ঠিক করছি না ভুল করছি। আমি বাড়িতে যেরকম অহরাত্র ঈশ্বরকে স্মরণ করি, আমি ঠিক তেমন করেই স্মরণ করব, কিন্তু আজকে একটু আগে পর্যন্ত অন্য রকমের মন মানসিকতা ছিল। কিন্তু আজকে যেরকমভাবে আমার সামনে যে জিনিসপত্রগুলো আসছে সেগুলো দেখার পর আমি আর পক্ষে আর দেবালয়ে যাওয়ার মন মানসিকতা নেই। মায়ের যদি আমাকে টানতে হয় তাহলে আগে এই জিনিসটাকে সলভ করতে হবে, তা নইলে আমি কিন্তু যাব না। সারা দিনে ব্লগ করতে পারিনি, ব্লগ করার এনার্জিটাই যেন নেই। সারাক্ষণ হাতে ফোন নিলেই মনে হচ্ছে কি আপডেট সেটা একবার একটু দেখি। ভালো করে ঘুমোনো সেটা প্রায় উঠেই গেছে, মানে রাত্রেবেলায় শুয়েও মনে হচ্ছে একটু মোবাইলটা দেখি, কেউ কি গ্রেপ্তার হলো, কারোর কি নাম জানা গেল, সাজানো ঘটনা ছাড়া অন্য কিছু কি জানা গেল যেটা সত্যি সত্যি ওই মেয়েটার ধর্ষণের সাথে তারা সরাসরি যুক্ত। কিন্তু কিছুই হচ্ছে না। আর শেষটায় আমার এখন এমন সিচুয়েশন যে মানে সবসময় কেমন যেন একটা ভয়। হ্যাঁ, এবং শুধু তাই না, টুকুরকে দেখছি, টুকুর হয়তো পড়ছে বা কিছু একটা করছে, আমি মা একটু আসবি, ও আজকে আমার মনের অবস্থা বোঝে, ও টুকটুক করে চলে আসছে, একটু আদর করছি, চুলে বিলি কেটে দিচ্ছি, একটু কাছে নিয়ে মধ্যে কথা একটু স্পর্শ করছি, কখনো আমি ওর কাছে যাচ্ছি, এই করে করে যতটুকু সময় মেয়ের সাথে কথা বলছি ততটুকু সময় যেন ঠিক আছে। তারপরে আর ও তো এমন কিছু দূরে না, এই খাট থেকে ওই খাট, বা এই ঘর থেকে ওই ঘর, এইরকমই তো। কিন্তু তারপরেই যেন আবার ব্যাপারটা ফিরে 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 আসছে। এত ভয়াবহ একটা ব্যাপার, এতদিন পর্যন্ত তার সমাধানের জন্য না খুঁজে জনসমাবেশ আটকে দেওয়া এবং লাঠিচার্জ করা, মানে আমি সত্যি আর পক্ষে নেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আমাদের পরিচিতর মধ্যে একজন ডাক্তার, সে তো প্রথম দিকে ফোন করলো না, ডাক্তার মানে সে আমার বন্ধু, সে তো ফোন প্রথমে ধরলো না, তারপর রিং ব্যাক করলো। আমি বললাম আমার মনে হচ্ছে একটু প্রফেশনাল হেল্প লাগবে। তা বললো কটা দিন যাক, তোর মতো সিচুয়েশান এখন সারা পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষেরই, কটা দিন যাক, আস্তে আস্তে কিছু হয়ে যাবে। অন্য কোনো ব্যাপার হলে বন্ধুরা আমি কিন্তু এই সময়টায় ওই জিনিসগুলো থেকে নিজেকে সরিয়ে নিতাম, আমি ওই কন্টেন্টে ভিডিও দেখতাম না, বা এলেও নট ইন্টারেস্টেড টাইপ করে দিতাম।
কিন্তু সিচুয়েশন এখন এমনই যে আমি সেটা করতে পারছি না, সেটা করা যাবেও না। মেয়েটার অপরাধী ধরা পড়লো কি না আমাদের অবশ্যই জানতে হবে এবং লেগেও থাকতে হবে। সে যদি বিনিদ্র রাত জাগরণ হয়, অসুস্থ হয়ে যায়, তাহলেও হবে, যদিও এখন অসুস্থ হওয়াটা কাম্য নয়, কারণ ডাক্তার পাওয়া যাচ্ছে না। মানে কি যে দিন দেখছি, এইগুলো দিনও দেখার বাকি ছিল। আমি মাকে আজকে বলে দিলাম সারাদিনে আমি তোমাকে খবর দেবো, যা যা দরকার হবে, তুমি দয়া করে আর এই সমস্ত খবর দেখো না। মা তো মোবাইল কয়টা চালাতে পারে না, কিন্তু টিভির খবর দেখতে গেলেও তো সেই তো ওইগুলোই দেখছে। আজকে নিজেই বলছে যে ঠিকই বলেছিস মা, চাপ বাড়ছে মনের ওপর, তার থেকে সিরিয়ালগুলো দেখতে শুরু করেছেন আজকে থেকে। তো হয়তো বা রাত্রেবেলায় মাকে যখন আমি বলেছি যে আমি তোমায় খবর দেবো, আমাকে তোমাকে খবর দিতেই হবে, আমাকে সেজন্য পুঙ্খানুপুঙ্খ খবর রাখতেও হবে। তো যাই হোক, আজকে না করবো না করেও উচিত কি অনুচিত অনেক দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে আমি কিন্তু শমী গাছ প্রতিস্থাপন করেই দিয়েছি। যখন করেছি তখনও বিকেল ছিল, আলো ছিল, তাই জন্য করে দিয়েছি। কারণ গাছটা ওই নার্সারির মাটিতেই ছিল। হ্যাঁ, এটা ঠিকই যে নার্সারির মাটিতেও দীর্ঘদিন ধরেই তারা থাকে, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার বাড়িতে যখন মাটি রয়েছে তখন আমি সেটাকে ভরে দিতেই পারি, তাতে গাছটা একটু ভালো থাকবে। আজকে হয়ে গেল। আজকে একটুখানি না বেরোনোটা রিস্কি। এই মুহূর্তে কোনো কিছু অ্যাজামশনের উপর ভিত্তি করে ছড়ানোটাও কিন্তু খুব বড় অপরাধ। তাই জন্য আমি কিছু বলছি না, কিন্তু আমার কিছু অনুমান হচ্ছে। সেই জন্য আমি আমার যেটা রাখি কেনার কাজটা, আজকে যেহেতু সকালবেলায় পুজো, সেহেতু দ্রুত করে আনি। যত দ্রুত বেরোবো এবং তত দ্রুত আমি ঢুকবো। প্রথম যে দোকানটি পাবো সেখান থেকে জিনিসপত্র কিনে বাড়ি নিয়ে চলে আসবো। রাখি বাঁধার জন্য তো আমার বাড়ির ঠাকুর ছাড়া আর কেউ নেই, সুতরাং তার জন্যই যাই। গেলাম না কোথাও। এবারে এই লোকটা বেরিয়ে আমাকে রাখি পরাক, আমি আর ওনাকে রাখি পরাবো না। এবছর দেবতারা আমাদের হাতে রাখি পরাক। সাধারণ পুজো, কোনো রকম কোনো উৎসব যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে তার মধ্যে আমি নেই। সাধারণ দিনের পুজো যেরকম প্রত্যেক দিন হয় সেরকমই হবে, কিন্তু কোনো উদযাপন আর হবে না বাবা। বেরোতেই গেছিলাম, ব্যাগ নিয়ে নিচে অব্দি চলে গেছি, তখন শ্বশুরমশাই আমাকে ডেকে দেখাচ্ছে, এই দেখ একটা বাচ্চার মাথা ফাটিয়ে দিচ্ছে। মাটা দৌড়ে বেড়াচ্ছে, যেটা আপনারা হয়তো এতক্ষণ সবাই দেখেছেন। ওটা দেখলাম, মানে আপনাদের সাথে কথা ওই বারান্দায় দাঁড়িয়ে শেষ করলাম, তারপরের কাজে হচ্ছে ঘরে গেলাম, ব্যাগটা নিলাম, নিচে গেলাম। শ্বশুরমশাই যখন দেখালেন তখন আলপনা দিয়েও বলছে কী অবস্থা বৌদি, কী অবস্থা বৌদি। তৎক্ষণাৎ একদম আমার মনে হলো যে না, যাবো না, আমি বেরোবো না। ঠাকুরের জন্য রাখি কিনবো না। তুমি যদি সত্যি সর্বশক্তিমান হয়ে থাকো তাহলে তুমি একটা বিহিত করো ঠাকুর, আর পারা যাচ্ছে না, নিতে পারছি না। মাকে ফোন করে জানালাম যে আমি এবার কোনো অনুষ্ঠান উদযাপন কিন্তু কিচ্ছু করছি না। তো মা বলো তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। অন্য সময় হলে একেবারে মা রেড়ে করে বেড়াতো, কিন্তু এবার মাও দেখলাম আমাকে পূর্ণ সমর্থন করলেন। যখন আমি শমী গাছটা লাগাচ্ছিলাম তখন কিছু মানুষজন গেলেন তাদের কথোপকথনে, যেটা আমি বুঝতে পারলাম যে আজকের মিছিলটা শান্তিপূর্ণ হতেও পারে আবার নাও পারে। যারা কথোপকথন চালাচ্ছিল তারা এই অঞ্চলের খুব মানে এমন মানুষ যারা তাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে আজকে রাতের মদের টাকা কীভাবে জোগাড় করব। তখনই আমি এই সিদ্ধান্তটা নিলাম যে আমি প্রথমে ভেবেছিলাম টুকুরকে নিয়ে যাব, তারপর ভাবলাম যে না, টুকুরকে নিয়ে যাবো না। যদি আজকে কোনো মিছিল হয়, টুকুরের সামনে পরীক্ষা আছে, টুকুরকে নিয়ে যাবো না, আমি একাই যাব। কিন্তু তারপরে বুঝলাম যে স্বতঃস্ফূর্ত একটা মিছিলের ব্যাপার তৈরি হয়েছিল, সেটা বোধহয় আর ফলপ্রসূ হচ্ছে না। যদিও এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে তারা মিছিল করছে, ইস্টবেঙ্গলের সমর্থক, মোহনবাগানের সমর্থক, এই ধরনের ব্যাপার করে। সেই দিনের মতো জনসমুদ্র হয়নি, কিন্তু আমি এখন জানতে পেরেছি এখন অলরেডি মিছিল শুরু হয়ে গেছে। আর সেরকমভাবে আমি এই দল বা ওই দলের সমর্থক নয়। আমি খুব একটা মানে খেলাপ্রেমী মানুষও যে খুব একটা মারাত্মক কিছু তা নয়,
তো কাজেই আমি আজকের দিনটায় যাওয়াটা ড্রপ করেছি। তবে আবার যদি স্বতঃস্ফূর্ত অরাজনৈতিক এবং খুব মানে একটা সাবলীল ডাক আসে, যত বিপদই বুঝি আমি কিন্তু যাব। তবে তুলনামূলকভাবে এটা কিন্তু ঘটনা যে অন্যান্য সব শহরের থেকে বা অন্যান্য অনেক শহরের থেকে, সব না বলা ভুল, অনেক শহরের থেকে শিলিগুড়ি কিন্তু তুলনামূলকভাবে শান্তিপূর্ণ অঞ্চল। কারণ সেই দিনের মিছিলেতে কোনো রকম বিশৃঙ্খলা কিচ্ছু ছিল না, অত্যন্ত অত্যন্ত ভালো। মানে পুলিশ ছিল, তারা তখন দাঁড়িয়ে ছিল যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, কিন্তু বিশৃঙ্খলা হয়নি। পুলিশের সেরকম থেকে একটা কাজ ছিল না তাদের দাঁড়িয়ে থাকা ছাড়া। কিন্তু আজকে কেন জানি না আমার ষষ্ঠেন্দ্রিয় বলতে শুরু করলো যে আজকের মিছিলটা ততটা শান্তিপূর্ণ হবে না। তারপর তো জানতে পারলাম সেই লেভেলের জনসমাগম হয়নি। আজকের দিনের জন্য আমি বিদায় নিতে চাই, কারণ আমার আজকে আর ব্লগে আপনাদের কিছু বলার নেই, প্রাত্যহিক রোজনামচা দেখানো ছাড়া। আর আমি ফোনটাকেও একদম পুরোপুরি বন্ধ করে দেবো। মায়ের সাথে এক্ষুনি একটু কথা বলবো, কথা বলে এখনও পর্যন্ত যেটুকু জানতে পেরেছি সেইটুকু মাকে জানাবো, জানিয়ে আমি ফোনটা সুইচ অফ করে দেবো। মানে সবগুলো ফোনে করে দিয়ে আমি ওদেরকে দ্রুত খাইয়ে দিয়ে রাত্রিকালীন কাজ মিটিয়ে আজকে 10টার মধ্যে শুয়ে পড়বো। কারণ আমি একদম ঘুমাতে পারছি না। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে একটু তন্দ্রা মতো লাগছে। আমি যদি আর ওই 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে শুয়ে পড়তে পারি তাহলে আজকে রাত্রে আমি ঘুমাতে পারবো। নাহলে কিন্তু আগের রাতগুলোর মতো আমার বিনিদ্রই কাটবে। কারণ এই যে একটা ঘুমের পর্দা, সেটা যেই মুহূর্তে চটকে যাচ্ছে সেই মুহূর্তে আর আমার সারা রাত ঘুম আসছে না। আজকে সকালবেলায় উঠেছিলাম প্রচণ্ড মাথার যন্ত্রণা নিয়ে, তারপর ধীরে ধীরে ব্যাপারটা ঠিক হয়েছে। কালকে আমার বাড়িতে অনেক বড় কাজ আছে, 2টো কাজ আছে, ছুটতে হবে আমাকে, কাজেই আমার একটু বিশ্রাম প্রয়োজন। তাই জন্য বন্ধুরা, আজকে দিনের এই ব্লগের জন্য আপনারা আমাকে মার্জনা করুন। কালকে নিশ্চয়ই ভালো একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।